নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি দেখেন আজকেও নিফটি একটা ভালো পরিমাণেই পতন দেখিয়েছে, এই 25,844-এ বন্ধ হয়েছে। তো আজকের দিনে নিফটির এক্সপায়ারি ছিল এবং কল রাইটাররা যেহেতু এই পুট রাইটারদের থেকে স্ট্রং ছিল, সেই কারণে কিন্তু মার্কেট নিচের দিকে পড়েছে। তবে বুলেরা কিন্তু বাজারকে এই 26,000 এই লেভেলের ওপরেই কিন্তু ধরে রাখার চেষ্টা করেছিল এবং ওপেনিংও একটা মোটামুটি ভালোই হয়েছিল। তবুও দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে একটা বড় প্রেসার কিন্তু তৈরি হয়েছে এবং এই যে প্রেসার তৈরি হয়েছে এতে তো এক্সপায়ারির যে চাপ সেটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেটের যে চাপ সেটাও কিন্তু দেখা যাচ্ছে। গ্লোবাল মার্কেটেও যদি দেখেন এই ইন্ডিয়ান মার্কেট শেষ হওয়ার সময় করে ভালো ভালো পতনও কিন্তু দেখা গেছে। তো যদি দেখেন এই ড্যাক্স তো দেখতে পাচ্ছেন সেই সময় করে প্রায় লোয়ার লো ফরম্যাটেই চলছিল। তারপরে যদি এই ফুটসির কথা বলি তো এতেও দেখতে পাচ্ছেন সেম চার্ট প্যাটার্ন, একবার ডাউন হয়েছিল তারপর কিছুটা রিকভার করে আবার ডাউন হয়েছে। তারপরে ইউরো স্টক্স এতেও দেখতে পাচ্ছেন সেম প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে। তারপরে এই ক্যাক 40 এটাও দেখতে পাচ্ছেন পড়েছিল, তারপর কিছুটা রিকভার করেছিল এবং আবার নিচের দিকে পড়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটের যে ফিউচার্স সেখানেও কিন্তু এরকম পতন দেখা যাচ্ছিল। তো নাসডাকের যে ফিউচার্স রয়েছে সেখানেও দেখতে পাচ্ছেন সেম চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে ডাও ফিউচার্স এতেও কিন্তু অনেকটা ভলিটিলিটি দেখা গেছে। আর সেরকমই ইন্ডিয়ান মার্কেটেও দেখতে পাচ্ছেন এই টপ লেভেল থেকে পড়েছিল, তারপরে কিছুটা রিকভার হওয়ার চেষ্টা করেছিল এবং শেষের দিকে আবার অনেকটা পড়েও যায়। তো আজকের দিনে এই গ্লোবাল মার্কেট কি কারণে পড়েছে, যার কারণে এই ইন্ডিয়ান মার্কেটও পড়লো। তো যদি কথা বলি একটি মাত্র রিপোর্টের কারণে আজকে কিন্তু ইন্ডিয়ান মার্কেট পড়েছে এবং এই যে রিপোর্ট সেটা কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্কিত। তো এই এআই সেক্টর নিয়ে কিছু রিপোর্ট সামনে আসছে এবং যদি কথা বলি এই নিউজে সব থেকে বেশি ইম্প্যাক্ট করবে এনভিডিয়া এই কোম্পানিটার উপরে। তো কিছুদিন আগে এই খবর এসেছিল যে এআই বাবল তৈরি হয়েছে, তো সেই এআই বাবল কি ফেটেছে না, সেরকমটা খবর নয়, অন্য কিছু খবর এসেছে যার কারণে এই কোম্পানিটা খুবই খারাপ পারফরমেন্স দেখাতে পারে। তো এর আগে তো কোম্পানি তাদের যে Q3 রেজাল্ট পেশ করেছিল সেটা স্ট্রং ছিল এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি স্ট্রং গাইডেন্সও দিয়েছে এবং তারপরে কোম্পানিতে রিকভারিও দেখা গিয়েছিল। তো এরপরে কি এমন রিপোর্ট সামনে এলো যার কারণে এই এনভিডিয়া স্টকের উপর প্রেসার তৈরি হতে পারে আর যার কারণে আজকে গ্লোবাল মার্কেট পড়ে গেছে। তো চলুন সেটা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এরকম খবর সামনে আসছে, এই যে মেটা রয়েছে মানে ফেসবুকের পেরেন্ট কোম্পানি ইন টক্স টু স্পেন্ড বিলিয়ন অন গুগল চিপ, মানে গুগলের যে চিপ সেখানে কিন্তু ইনভেস্ট করতে চলেছে এগেনস্ট এনভিডিয়া। মানে এনভিডিয়ার থেকে আগে এই এআই যে চিপ সেটা এই ফেসবুকের পেরেন্ট কোম্পানি কিন্তু, তো এই মেটা এরা কিন্তু বলছে এরাই এনভিডিয়ার তরফ থেকে এই যে চিপ সেটা নেবে না এবং তার পরিবর্তে গুগলের যে চিপ সেখানে কিন্তু ইনভেস্ট করবে। তো এর ফলে কি হবে, এই এনভিডিয়া এই কোম্পানিটা এমনিতেই একটা স্ট্রং গাইডেন্স দিয়ে রেখেছে আর এরপরে যদি এই মেটা এই এনভিডিয়ার তরফ থেকে এই যে এআই চিপ সেগুলো নিয়ে বন্ধ করে তাহলে কিন্তু কোম্পানির যে ফাইন্যান্সিয়াল কোম্পানির যে রেজাল্ট সেইগুলোর উপরে কিন্তু খুব খারাপ ইম্প্যাক্ট পড়বে। আর লাভ কার হবে, এই গুগলের লাভ হবে, কারণ গুগলের থেকে এই যে চিপ সেটা কিন্তু কিনতে পারে। তবে আবারও বলছি এই যেটা সামনে আসছে এটা কিন্তু সম্পূর্ণ রিপোর্টের মাধ্যমে সামনে আসছে, মানে এখনো পর্যন্ত অফিসিয়াল কিন্তু নয়। তবে মার্কেট এই যে রিপোর্ট তার উপরেই কিন্তু ইম্প্যাক্ট দেখিয়ে দেয়। তো চলুন কোম্পানিগুলো কেমন পারফর্ম করছে একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এনভিডিয়া এই সবেমাত্র আমেরিকান মার্কেট ওপেন হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 6.40% ডাউন হয়ে গেছে এবং এনভিডিয়ার সঙ্গে আরো একটি কোম্পানি রয়েছে। তো এই এনভিডিয়ার আমরা বিভিন্ন গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকি, RTX রয়েছে, এর সঙ্গে সঙ্গে আরো একটা কোম্পানি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেস আইএনসি। তো এটাকে এএমডি নামেও অনেকে চেনেন। এএমডির যে রাইজেন প্রসেসর সেটাও কিন্তু অনেকে ইউজ করেন। তো ইন্টেলের পরিবর্তে অনেকে এই রাইজেনের যে প্রসেসর সেটা কিন্তু ইউজ করেও থাকে। তো এটাও দেখতে পাচ্ছেন এরকম 8%-এর কাছাকাছি পতন কিন্তু দেখা যাচ্ছে, কারণ এই কোম্পানিটাও এই যে চিপ সেই রিলেটেড কাজ করে থাকে। আর অন্যদিকে এই যে গুগল মানে এর যে পেরেন্ট কোম্পানিটা রয়েছে আলফাবেট, তো দেখতে পাচ্ছেন শুরুতে অনেকটাই গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল এবং তারপরে কিছুটা পড়েও এখন 1.51% কিন্তু ওপরে রয়েছে। তো এই কোম্পানিটা কেন আজকে খুব বেশি ভালো পারফরমেন্স করলো না, কারণ যদি দেখেন এমনিতেই বেড়ে গেছে কোম্পানিটা, এই 5 দিনে প্রায় 13%-এর কাছাকাছি বেড়েছে, 1 মাসে 20%-এর কাছাকাছি বাড়া এবং 6 মাসে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 87%-এর কাছাকাছি বেড়েছে। তবুও এই খবরে আজকের দিনে কিন্তু 2%-এর কাছাকাছি তেজিও এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই আমেরিকান মার্কেটের একটা রিপোর্ট কিভাবে গ্লোবাল মার্কেটের উপরে আজকের দিনে নেগেটিভ ইম্প্যাক্ট ফেললো। এরপরে চলুন ইন্ডিয়ান মার্কেটে ফিরে যাই। তো নিফটি 50 এটা 0.29% পড়েছে, তারপরে নেক্সট নিফটি এটা সামান্য বেড়েছে 0.26%। নিফটি ব্যাংক এটা নিউট্রাল পারফরমেন্স দেখিয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.32% পড়েছে। মিড ক্যাপ সিলেক্ট এটা কিন্তু 0.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে 100, 200, 500 এইগুলো সব কিছুটা লাল নিশানেই বন্ধ হয়েছে। তবে মিড ক্যাপ কিন্তু ভালো পারফর্ম করেছে, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। এই মিড ক্যাপ 50 এটা 0.56% বেড়েছে, মিড ক্যাপ 100 এটা 0.36% বেড়েছে, স্মল ক্যাপ 100 বেড়েছে 0.19% এবং এই যে স্মল ক্যাপ 50 রয়েছে এটাও 0.20% বেড়েছে।
এবং ওভারঅল মার্কেট ব্রেথও কিন্তু ভালো, মানে ইন্ডেক্স ওয়াইজ পতন দেখা গেলেও মার্কেটের বেশিরভাগ স্টক কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ৩,২১৩ খানা স্টকের মধ্যে ১৫৯৩ খানা পজিটিভে বন্ধ হয়েছে এবং ১৫৩৬ খানা নেগেটিভে বন্ধ হয়েছে। তো আজকের দিনে অনেকের পোর্টফোলিও সবুজে বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর যদি সেক্টর স্পেসিফিক কথা বলি তো নিফটি অটো এটা 0.23% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা একদম নিউট্রাল পারফরমেন্স দেখিয়েছে, এফএমসিজিতে সামান্য পতন, আইটি এটা 0.57%-এর কাছাকাছি কিন্তু পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই এআই রিলেটেড খবরে এই আইটির উপরে কিন্তু একটা ভালো প্রেসার দেখা গেছে। তারপরে নিফটি মিডিয়া এটা 0.80% ডাউন, মেটাল এটা 0.55% বেড়েছে, ফার্মা এটাও প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়া এবং পিএসইউ ব্যাংক এটা কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে, আজকের দিনে 1.44% বেড়েছে। তবে প্রাইভেট ব্যাংক এটা কিছুটা খারাপ পারফরমেন্স দেখিয়েছে, 0.23% পড়েছে এবং নিফটি রিয়েলটি এটা 1.62% বেড়ে বন্ধ হয়েছে। আর এরপরে চলুন স্টক স্পেসিফিক আলোচনা করা যাক কোন স্টকগুলো আজকে ভালো পারফর্ম করলো। তো এই ক্রাফটসম্যান অটোমেশন এটা 5.11% বেড়েছে, তারপরে এই সেঞ্চুরি প্লাই এটাও 4%-এর উপরে বাড়া, এমকিউর ফার্মা এটাও 4%-এর উপরে বেড়েছে, কাবেরি সিডস এটা তো প্রায় 5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে এইচইজি লিমিটেড এতেও একটা ভালো পারফরমেন্স দেখা গেছে, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল এটা 3.77% বেড়েছে, তারপরে ব্লু জেট এটাও 3.69% বাড়া, অনন্তরাজ এটা বেড়েছে 4%-এর কাছাকাছি এবং এই জিএমডিসি এটা 3.49% বেড়েছে। আর এরপরে যদি কথা বলি রিসেন্টলি লিস্টেড আইপিও গুলো, তো আজকের দিনে মোটামুটি নতুন লিস্ট হওয়ার কোম্পানিগুলো কিছুটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এই যে বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স লিমিটেড বা গ্রো আজকের দিনে দেখতে পাচ্ছেন এই 5.60% বেড়েছে। তো টপ লেভেল থেকে অনেকটা পড়াও ছিল এবং তারপরে আজকে কিছুটা রিকভারিও দেখিয়েছে। তারপরে এই ফিজিক্স বালা এটাও 4.97% বেড়েছে এবং যদি কথা বলি আরো একটি কোম্পানি এই ক্যাপিলারি টেকনোলজিস ইন্ডিয়া এটা কিছুদিন আগে লিস্ট হয়েছিল এবং আজকের দিনে এই 17%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে। আর এরপরে চলুন পড়া শেয়ারগুলো দেখে নিই। তো এই এডব্লিউএল এগ্রি বিজনেসেস যেটা আগে আদানি উইলমান নামে পরিচিত ছিল আজকের দিনে 2.14% পড়েছে। তবে শুরুতে এই যে পতন সেটা আরো বেশি ছিল এবং এতটা রিকভার হওয়ার পরেও দেখতে পাচ্ছেন কতটা রিকভার করেছে, প্রায় 3.76%। এতটা রিকভার করার পরে এই 2.14% কিন্তু এখনো ডাউন দেখাচ্ছে। তো কি খবরে পড়েছে, তো দেখতে পাচ্ছেন এই যে আদানি গ্রুপ তারা কিন্তু এই কোম্পানি থেকে পুরোপুরিভাবে এক্সিট নিয়ে নিল। তো এই নভেম্বরের 21 তারিখে একটা বাল্ক ডিলের মাধ্যমে এই আদানি গ্রুপ তারা কিন্তু এই কোম্পানি থেকে পুরোপুরিভাবে এক্সিট নিয়েছে। তো আদানি গ্রুপ এর আগে বারবার বলেই যাচ্ছিল যে আদানি উইলমার এই কোম্পানিটা থেকে তারা এক্সিট নেবে এবং সেই কারণে বারবার পড়ছিল। তো যদি স্টকটা লম্বা চার্ট প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন একসময় এই কোম্পানিটা 800-র উপরে কিন্তু ট্রেড করছিল, সেইখান থেকে যদি দেখেন এখন কিন্তু প্রায় 66%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে, প্রায় 250-র কাছাকাছি চলে এসেছে। তো যতবারই খবর আসছিল যে আদানি এক্সিট নেবে ততবারই পড়ছিল। তো এবার এই আদানি গ্রুপ এরা সম্পূর্ণভাবে এই কোম্পানি থেকে বেরিয়ে গেছে এবং এবার কোম্পানির যে প্রমোটার রয়েছে তারা কিন্তু তাদের যে বিজনেস সেটাকে স্ট্রং ভাবে চালাবার চেষ্টা করবে। তো আদানি গ্রুপ কেন এই কোম্পানি থেকে বেরিয়ে গেল, কারণ আদানি গ্রুপ তারা এটাই বলছিল যে এফএমসিজির বিজনেসে তারা থাকবে না, তাদের যে কোর বিজনেস রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের বিজনেস সেখানেই তারা ধ্যান দেবে। তো সেই কারণেই কিন্তু এই কোম্পানি থেকে বেরিয়েছে। এছাড়া এর আগে আরো একটা খবরে বারবার পড়ছিল কোম্পানির এই প্রমোটারের কাছে দেখতে পাচ্ছিলেন যে 87%-এর উপরে শেয়ার ছিল, মানে বারবার এরকম খবর সামনে আসছিল যে ওএফএস আসবে। তো কোনো কোম্পানি যখন মার্কেটে লিস্ট হয় তো এরকম নিয়ম থাকে যে 3 বছরের মধ্যে তার যে প্রমোটারের পার্সেন্টেজ সেটা কমিয়ে এই 75%-এর নিচে নিয়ে আসতে হয়। তো দেখতে পাচ্ছেন এই মার্চ 2025 এই কোয়ার্টারে কোম্পানি সেই যে প্রমোটার হোল্ডিং সেটাকে 75%-এর নিচে নামিয়েওছে এবং এইখানে যদি প্রমোটার লিস্টে দেখেন এই যে আদানি কমোডিটিস এদের কাছে যে 20% স্টেক ছিল তো এরা কিন্তু সম্পূর্ণভাবে বিক্রি করে দিয়েছে। তো হতে পারে কোম্পানির যে এক্সিস্টিং প্রমোটার তারা কিনতে পারে বা কোনো এফআইআই ডিআইআই এরা ব্লক ডিলের মাধ্যমে কিন্তু কিনতে পারে। তো এটাই দেখার বিষয় থাকবে যে কে এত বড় স্টেক কিনেছে, শুধুমাত্র পাবলিকের পক্ষে এত বড় স্টেক কেনা কিন্তু সম্ভব নয়। এছাড়াও কোম্পানির যে রিসেন্ট নাম্বার সেটাও কিন্তু ভালো। তো সেলস দেখতে পাচ্ছেন এই 14,407 থেকে বেড়ে হয়েছে 17,605, এগুলো সব কোটিতে রয়েছে, কোয়ার্টারলিও বেশি ছিল। এবং যদি নেট প্রফিটের কথা বলি তো এই নেট প্রফিট কিছুটা ডাউন হয়েছে, এই 311 কোটি থেকে পড়েছে 245 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 238 কোটি। তো সেলস যে পাচ্ছে এটাই কিন্তু ভালো ব্যাপার। তো এই কোম্পানি ইনভেস্টরদের অনেকটাই ভুগিয়েছে, তো এখান থেকে কিন্তু আস্তে আস্তে রিকভারি দেখাতে পারে, কারণ যা কিছু খারাপ খবর ছিল সব কিন্তু আস্তে আস্তে কেটেছে। এরপর একটি কোম্পানি যাত্রা অনলাইন লিমিটেড, তো এতে যদি দেখেন এই শুরু থেকে একটা প্রেসার তৈরি হচ্ছিল এবং শেষের দিকে এসে ভালো রিকভারি দেখায়, একসময় তো এটা সবুজেও চলে গিয়েছিল। তো কি কারণ, তো এরকমই খবর এসেছিল কোম্পানির এই যে সিইও তিনি হঠাৎ করে এক্সিট নিয়ে নিয়েছেন। তো অনেকেই প্রথমে ভেবেছিল যে কোম্পানির সিইও তিনি এই কোম্পানি থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছেন এবং তারপরে এরকম পতন কিন্তু দেখা যায়। তো তারপরে এরকম রিকভার কি কারণে করলো, কারণ দেখতে পাচ্ছেন এর আগে এই কোম্পানির সিইও কে ছিলেন, এই ধ্রুব শৃঙ্গি। তো তিনি কিন্তু এই কোম্পানি থেকে ছেড়ে অন্য কোম্পানিতে যোগ দেননি, তো তিনি এই এক্সিকিউটিভ চেয়ারম্যান এই পদে কিন্তু বসেছেন। তো এই সিইও এর থেকে উঁচু পদে তিনি বসেছেন এবং তার জায়গায় এই যে
সিদ্ধার্থ গুপ্তা এনাকে কিন্তু সিইও পদে বসানো হয়েছে, মানে যিনি সিইও পদে ছিলেন তিনি কিন্তু প্রমোশন পেয়েছেন এরকমটা বলতে পারেন। তো ইনি কোম্পানির যে কার্যক্ষমতা সেটা কিন্তু আরো বাড়াবার চেষ্টা করবেন। তো এই খবরে কিন্তু তারপরে রিকভারিও দেখা গেছে। তারপরে রিলায়েন্স ইনফ্রা এটা 4%-এর কাছাকাছি ডাউন হয়েছে। রিটস এটা পড়েছে 3.31%। প্রথম ইনভেস্টমেন্ট এটা 4.27% ডাউন হয়েছে। আইটিআই এটা পড়েছে 4.5%-এর কাছাকাছি। হানিওয়েল অটোমেশন এটা 3.60% ডাউন এবং আবাস ফাইন্যান্সিয়ারিস এটা 2.13% পড়েছে। আর যদি নিফটির কথা বলি তো দেখতে পাচ্ছেন 17টা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং 33টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। তো এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফরমেন্স দেখালো? তো নিফটির মধ্যে আজকে টপ গেনার রয়েছে এই বেল এটা 1.58% বেড়েছে। তারপরে হিন্ডালকো এটা 1.44% বাড়া। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 1.33% বেড়েছে। শ্রীরাম ফাইন্যান্স এটা 1.26% বাড়া এবং ডক্টর রেড্ডি এটা 0.80% বেড়েছে। আর পড়লো কোনগুলো? তো পড়া শেয়ারের মধ্যে আদানি এন্টারপ্রাইজেস রয়েছে 2.91% ডাউন। তারপরে টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল এটা আজকের দিনে 1.59% পড়েছে। তারপরে ট্রেন্ড এটা পড়েছে 1.49%। ইনফোসিস এটা 1.15% ডাউন হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে পাওয়ার গ্রিড এটা পড়েছে 1.14%। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।